ওয়েল, আমি অ্যান্সারটা আসলে শুরুতেই ধরেন খুবই কনক্লুসিভ বক্তব্য দিয়ে শুরু করতে চাই না। আমি শুরুটা করি হচ্ছে একেবারেই ধরেন সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া হুম, একটা আটপৌরে এক মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম নেওয়া, যেই ফ্যামিলির মধ্যে কালচারাল গতি প্রকৃতি ছিল, চর্চা ছিল। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার যারা রীতিমতো শিক্ষিত মধ্যবিত্ত পরিবার, যেখানে পড়াশোনার চর্চা ছিল, কালচারালি অত্যন্ত কশাস একটা ফ্যামিলি, পলিটিক্যালি দে আর ভেরি মাচ, কি বলবো, কনসার্ন এবং খোঁজ খবর রাখে, এই ধরনের একটা ফ্যামিলিতে জন্মেছে। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা, যেই কথা হয়তো বা শেষের দিকে বলা যেতে পারতো, শুরু দিকে বলি। আম, 2023 সালে আমি ভুল না করে থাকলে শেয়া সিকদারের বোন শামীম সিকদার মৃত্যুবরণ করেন। আপনি জানেন যে বিখ্যাত ভাস্কর, তার ভাস্কর। ব্যাপারে একটা মিথ চালু আছে যে তিনি পকেটে রিভলভার নিয়ে ঘুরতেন, বঙ্গবন্ধুকে তিনি হত্যা করবেন এটার জন্য। এই কথাগুলো শোনা যেত, বিভিন্ন জায়গাতে পড়া যেত, সেগুলোর সত্যতাও অনেকে বলেন যে না, এই এই এটা তিনি করতেন এক সময়। খুবই ডাকসাইটে ভদ্রমহিলা ছিলেন। তো সেই ভদ্রমহিলা মারা যখন গেলেন, আমি ওই তার ফিউনারেলে আমি সেখানে গেছি। কেন গেছি আহ, বা কি ঘটনা সেটা না বলি, সোজা কথা হচ্ছে, ধরা যাক যে কোনো একটা অ্যাসাইনমেন্টই, আপনি ধরে নেন যে কোনো একটা অ্যাসাইনমেন্টই আমি সেখানে গেছি। আমার একটা দীর্ঘ সময় ধরে শিয়া সিকদার, তার পরিবার, তার পরিবারের ভাবনা, এই জায়গাগুলোর এক ধরনের অদম্য কৌতূহল, এবং আমার বাসার খুবই কাছে তার কবর, মোহাম্মদপুর ঈদগাহ মাঠে। ফলে আমি এটা অনেক পরে জেনেছি, ঈদগাহ মাঠে আমি তার সমাধিতে গেছি, দেখেছি। এবং তার বোনের যখন মৃত্যু হলো তখন ফিউনারেলের সময় পুরো সময়টা আমি সেখানে হাজির ছিলাম, জানাজা থেকে শুরু করে যা যা রীতিগুলো আছে সেটাতে আমি তাদের ফ্যামিলির মেম্বারদের সাথে ছিলাম। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই ফিউনালটা যখন হচ্ছিল তখন তাদের ফ্যামিলি মেম্বারদের কয়েকজন আমাকে চিনে ফেলে, এক তরুণ তরুণ যারা আছে আর কি। আমি জানি না তারা আমার ভক্ত কিনা, দে ওয়ার ভেরি পোলাইট অ্যান্ড ভেরি, কি বলবো, হাস্যোজ্জ্বল মুখেই আমাকে সেখানে আমার সাথে কথাবার্তা বলেছেন যে নিজুম ভাই কেমন আছেন, আপনি এখানে আসবেন, এটা তো আনএক্সপেক্টেড ছিল। তো আমি যেই কারণে সেখানে গেছিলাম সেইটাও সেখানে আমার পূর্ণ হয়েছে, যেটা আমি আমার গল্পের মধ্যে বা আমার আজকের প্রোগ্রামে আমি বলবো। তো আমি শামীম শিকদারের এই ফিউনারেলের অংশটা কেন আমি আপনাকে নিয়ে আসলাম, আমি দেখলাম যে এদের এক ভাইদের মধ্যে একজন ডাক্তার আছেন, তারপরে বিভিন্ন প্রফেশনের ব্যক্তিরা আছেন সেখানে, ভাস্কর্য শিল্পী আছেন, বাংলাদেশের অন্যতম বিখ্যাত ভাস্কর্য, শামীম শিকদার ছিলেন ভাস্কর। ফলে এরকম একটা ফ্যামিলির একটা সন্তান, যেখানে পড়ালেখার চর্চা আছে, চিন্তা ভাবনার চর্চা আছে, সেখানে চিন্তার বীজ প্রথিত পরিবার থেকে হয়েছে। ভিন্ন ডাইমেনশন চিন্তা করবার স্থান ছিল। বাবা ছিলেন আপনার ইঞ্জিনিয়ার ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন, পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার ছিলেন ভুল না করে থাকলে। ফলে সেই জায়গাতে চিন্তা ভাবনার এক ধরনের ছিল, এবং টিপিক্যাল একটা মধ্যবিত্ত ফ্যামিলি। টিপিক্যাল এই কারণে বলছি, আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন, আমাকে মধ্যবিত্তই বলি আসলে। তো সেই জায়গা থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে মধ্যবিত্তের একটা সার্টেন পিরিয়ডে তার ভেতরে আম, শোষিত সমাজ, তারপরে হচ্ছে যে রক্ত, ঘাম, অধিকার, এই হুম, ব্যাপারগুলো খুব প্রবল ভাবে দেখা যায় তার জীবনের একটা ফেইসে, তার জীবনের একটা অধ্যায়ে। যেটাকে আমরা বলি যে ফার্স্ট ইয়ারে তো সবাই কমিউনিস্ট হয়ে ওঠে। তো আমার ফার্স্ট ইয়ারে কমিউনিস্ট হওয়ার থেকেও আমি ওই প্রেমাংশুর রক্ত চাই, মনে আছে, কিংবা নির্মলেন্দু গুণ পড়ে, হুম, হুম, হয়তো এগুলোর প্রত্যেকটারই প্রভাব আমার জীবনে ছিল। একটা পর্যায়ে কিন্তু আমি এই সাম্রাজ্যবাদ, তারপরে প্রবলভাবে কমিউনিজম আমাকে আহ আহ জাপটে ধরেছিল। চারদিকে বৈষম্য কেন, এগুলো এমনকি আপনার 2008-9-এ আমার লেখালেখিগুলো যদি আপনি পড়েন, যেগুলো দিয়ে আমাকে প্রায় সমালোচনা করা হয়, ইফ ইউ ক্যান রিমেম্বার, আমাকে নিয়ে অনেক লেখালেখি নিয়ে সমালোচনা করা হয়। আমি মানে মোটামুটি বলা যায় যে এক ধরনের কমিউনিস্ট
প্রভাবে বেশ প্রভাবিত হয়েছিলাম। ফলে আপনি আমাকে যখন প্রশ্ন করেছেন যে শিয়া সিকদার কে, আমি কিন্তু আপনাকে দুটো জায়গাতে আপনাকে নিয়ে গেছি। একটা হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলি, একটা আটপৌরে ফ্যামিলি, তাকে বোঝানোর জন্য সেই ফ্যামিলির একটা ফিউনারাল প্রোগ্রামে আমি আপনাকে নিয়ে গেছি। আর আমার নিজেকে আপনার সামনে এনে এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই মধ্যবিত্ত পরিবারে এই কমিউনিস্ট বলতে আমরা ছোটবেলাতে বা আমাদের সময়ে আমরা পড়ালেখা ছাড়া যেটাকে বুঝতাম যে গরিবের অধিকারের কথা বলা, গরিবের কথা বলা, তারপরে হচ্ছে যে মানুষের অধিকার নিয়ে আলাপ করা, তার রাইট হিস্সাটা বুঝে নেওয়া, এই প্রত্যেকটা জিনিসই তখন আমাদের মধ্যে অটোমেটিক ভাবে পতিত হয়ে যায় যে পড়াটা ছাড়াই। ফলে সে শিকদার এগুলো থেকে বাইরে ছিলেন না। মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, শরীয়তপুরে জন্ম নিয়েছে। জন্ম নেওয়া একটা ছেলে 63 সালে ইন্টারমিডিয়েট পাশ করে। আমার মানে কাগজপত্র দেখলে হয়তো আরো বেশি অ্যাকুরেট হব। মূলত এগুলো তো আসলে আজকের প্রোগ্রাম না, প্রোগ্রামটা হচ্ছে এগুলো প্রয়োজনে হয়তো আসছে। তিনি বুয়েটে শিক্ষার্থী ছিলেন। চাকরি জীবন শেষ করে তিনি সরকারি চাকরিও শুরু করেছিলেন এবং সরকারি চাকরিতে তিনি 400 টাকা মাইনে পেতেন। পরবর্তী সময়ে আপনার বাংলাদেশের অন্যতম ধনিক শ্রেণীর একজন আছেন, তার নাম হচ্ছে আপনার সবাই যাকে খুব ধনী হিসেবে জানে আর কি, বাংলাদেশের প্রথম ধনী বলা হয়, কি যেন নাম ওই লোকটার, সিরাজুল ইসলাম না কি জানো, আমি আমি ভুলে গেছি। আপনার অনেক মানে খুব খুব বিখ্যাত ভদ্রলোকের নাম আপনার, যে যেমন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশের একটা তার একটা পুরো সিটি আছে, তারপরে ইস্টার্ন টাওয়ার ইস্কাটনে প্রথম বিল্ডিংটা তারই করা। যাই হোক, হ্যাঁ, তো আলটিমেটলি উনার কোম্পানিতে সে শিকদার 1400 টাকা মাইনেতে তিনি চাকরি শুরু করেন। সো আমি বলবো যে মধ্যবিত্ত পরিবারের ছেলে, পড়ালেখার চর্চা ছিল, একটা পর্যায়ে বিপ্লব বা সমাজ পরিবর্তন, তাকে সমাজ পরিবর্তন করতে হবে এই চিন্তাটা তাকে তার মাথার ভিতরে পোকার মতো ঢুকে। আমি কিন্তু এই যে 31 বছর বয়সে সে মৃত্যুবরণ করে, কিন্তু তার আন্দোলনটা তো শুরু হয়েছে তার 67 থেকে। সে যদি 44 সালে জন্মে থাকে এবং 67 সাল, তাহলে 44 থেকে 67 কত বছর হয়? 23 বছর, 23 তো নাকি? হ্যাঁ, মানে আলটিমেটলি ওভার 20, ধরেন 22-23 বছরের একটা ছেলে, আই ক্যান কমপ্লিটলি রিলেট দ্যাট কিড আর কি, যদি কিড বলি, বা দ্যাট ব্লোক, যে আমি কল্পনা করতে পারি যে আজকে থেকে আমি যখন আমার বয়স যখন 22 বছর, 20-22 বছর ছিল, আমি ঠিক নিজেকে একটা চে গুয়েভারা মনে করতাম। একদম। এবং এবং হয়তোবা টিভির সামনে বলা যায় না, বাট কখনো যদি আমি আমার জীবনের গল্প বর্ণনা করি, তাহলে একটি বিশেষ মুহূর্ত আমি নিজেকে ফিদেল ক্যাস্ট্রো দাবি করেছিলাম একদম অবচেতন মনে। একটা সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ছিল আমার লাইফের, তো অনেকে শুনে হাসবে, কিন্তু ভেরি ইন্টারেস্টিং ঘটনা রাসেল। ভয়ানক একটা ঘটনার মধ্য দিয়ে আমি তখন বলেছিলাম যে আমি আমার নিজেকে চিনতে পারিনি, আমি বলেছি আমি ফিদেল ক্যাস্ট্রো। সো এই যে আমাদের মধ্যে এই সমাজ বদলে দেওয়া, শোষিত, গরিবের মুখে হাসি আনবো, কৃষক, অধিকার, যেটা শুধু শেষ শিকদার না, আমরা অতীত ঘাটলে আমরা এরকম অসংখ্য মানুষের দেখা পেয়েছি। ফলে শেষ শিকদারকে আমি বলবো যে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা, যে সমাজকে পরিবর্তন করবার চিন্তা বা চেষ্টা তিনি করেছিলেন, বাট তার চিন্তা এবং ভাবনা সেগুলো এমন জায়গাতে ধাবিত হয়েছে রাসেল, এমন জায়গাতে চলে গেছে তার ভাবনা, যেটা একটা পর্যায়ে আজকে আমাদের এই প্রোগ্রামের শিরোনামের মধ্যে গিয়ে এসে স্থান দিতে হয়েছে যে শিয়া শিকদার কি বিপ্লবী ছিলেন না ডাকাত ছিলেন। তো আমি যখন বলছি শিয়া শিকদার ডাকাত ছিলেন কিনা, মানে বিপ্লবী ছিলেন কিনা, আপনি ওই জায়গাটাতে অনেকে একসেপ্ট করতে পারবে। যখন আমি বলছি তিনি কি ডাকাত ছিলেন, এইটা কমন ন্যারেটিভের বাইরে গিয়ে আমি শব্দটা ইউজ করছি। ফলে আমি কিন্তু অনেক মানুষের ভ্রু কুচকানোটাকে সামনে নিয়ে এসেছি, যে কি বলছে, এটা কি তাকে অপমান করা হচ্ছে, নাকি দিস ইজ হোয়াট হি ইজ, দিস ইজ হোয়াট শিয়া শিকদার ইজ। সো আজকের প্রোগ্রামের বিষয় এইটা,
কারণ একটা দীর্ঘ সময় ধরে আমার পলিটিক্যাল পার্টিকে, আমার রাজনৈতিক আদর্শের পার্টিকে সাফার করতে হয়েছে এবং হচ্ছে। বলা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগই এই প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে হচ্ছে এই শেয়ার শিকদারের মাধ্যমে বা শেয়ার শিকদারের মধ্য দিয়ে। সো দিস ইজ অ্যাবসলিউটলি রাবিশ, এবং সেগুলো বলার জন্যই, এবং শেয়ার শিকদার কে, কি করেছে না করেছে এই তরুণ প্রজন্মকে এগুলো জানানোরই উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রামটা করা।